আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপরাধ গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নীলা বলল, তাহলে আমাকে ভালোবাসতে তোর সমস্যা কি? আমি বললাম, অনেক সমস্যা। দেখেন, আপনি অনেক বড় লোক, আপনাদের অনেক টাকা পয়সা, আপনি আমাদের সাথে থাকতে পারবেন না, কারণ আপনি গরিবদের মানুষ বলে মনে করেন না। আপনি মনে করেন আপনাদের মতো টাকাওয়ালা শুধু মানুষ, আর কেউ না। আর আমি চাই আমার বউ সবাইকে মানুষ বলে মনে করুক। নীলা বলল, দেখো, আমি সেই দিন বুঝতে পারছি আমি যে অনেক বড় ভুল করছি। তাই আজ দেখোনি আমি এতিম বাচ্চাদের সাথে কিভাবে খেলা করলাম, এবং তোমাকে বলে বোঝাতে পারবো না আমার যে কি আনন্দ লাগছিল। আমার মনে হয় আমি এমন আনন্দ কোথাও পাইনি। আমি বললাম, আমি এটা দেখে খুশি হলাম, বাট আমি আপনাকে ভালোবাসতে পারবো না। নীলা বলল, এটা কি তোর শেষ কথা? আমি বললাম, আমার শেষ কথা। আমি এটা বলতে নীলা আমাকে ছেড়ে দিল, আর আমি ছাড়া পেয়ে কেবিনে চলে আসতে যাব। তখন নীলা বলল, ওই শোন, শেষবারের মতো বলছি, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। আমি নীলার ডাক শুনে তার দিকে যখনই তাকিয়ে না বলবো, তখন দেখলাম সে ডান হাতের উপর ছুরি বসিয়ে কথাটা বলল। আমি এটা দেখে বললাম, দেখেন ম্যাম, এমন পাগলামি করিয়েন না, ছুরিটা রাখেন। নীলা বলল, একদম আগামী না, বলে দিলাম। আমি শুধু শুনতে চাইছি তুই আমাকে ভালোবাসবি কিনা বল। আমি বললাম, দেখো, তোমার হাত কেটে যেতে পারে, তুমি ছুরিটা রাখো বলছি। নীলা বলল, আমি তো তোর মুখ থেকে এটা শুনতে চাইছি না, আমি শেষবারের মতো বলছি, তুই ভালোবাসবি কিনা বল। আমি কি বলবো বুঝতে পারছি না। নীলা বলল, বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসবি না, আমি যখন থাকবো না তখন বুঝবি আমি তোকে কত ভালোবাসছিলাম। আমি বললাম, এই তুমি কোথায় যাবা? নীলা, কান্না থামাও, একটু শান্ত হয়ে চিন্তা করো। নীলা বলল, অনেক চিন্তা করছি, আমি বুঝতে পারছি যেই জীবনে তুমি নেই সেই জীবন রেখে আমি কি করব। এটা বলে নীলা ছুরি দিয়ে টান দিতে যাবে, তখন আমি দৌড়ে গিয়ে নীলার হাতটা ধরে ফেললাম, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। আমি নীলার হাত ধরছি, কিন্তু হাতে টান দেওয়ার সময় এতে নীলার হালকা হাত কেটে যায়, তেমন সমস্যা হবে না, কিন্তু রক্ত বেরোচ্ছে প্রচুর। আমি বললাম, এটা কি করলেন আপনি? আর একটু হলেই তো বড় কিছু হয়ে যেত। নীলা বলল, আমি জানি বড় কিছু হবে না। আমি বললাম, কেমনে জানেন? নীলা বলল, কারণ তুমি আছো না আমার পাশে, আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি আমার কিছু হতে দিবা না। আমি বললাম, আচ্ছা, এখানে বসেন, আর ফার্স্ট এইড বক্স আছে নাকি কিনে আনতে হবে? নীলা বলল, না লাগবে না, ডয়ারে আছে। তারপর আমি ডয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে নীলার হাত ওয়াশ করে ক্রিম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। আমি বললাম, এমন পাগলামি কেন করলেন? নীলা বলল, তোমাকে ভালোবাসি তাই। আমি বললাম, এত ভালোবাসেন আমায়? নীলা বলল, নিজের চাইতেও বেশি। তখন কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা, আপনি বসে রেস্ট করুন, আমি বরং আমার কাজ করি। এটা বলে চলে আসতে যাব, তখনই নীলা, ওই কোথায় যাও? আমি বললাম, একবার বললাম না? নীলা বলল, আমি তোকে যেতে বলছি। আমি বললাম, না। নীলা বলল, চুপচাপ সামনে বসে থাক, আমি তোকে দেখবো। আমি বললাম, কিন্তু আমার কাজ? নীলা বলল, তোর কাজের গুষ্টি মার, তুই এখানে বসে থাক বলছি, বসে থাক। আমি বললাম, এখানে বসে থাকলে কাজ হবে না, আপনি বরং রেস্ট করেন, আমি গিয়ে কাজ করি। নীলা বলল, তোর কাজ দরকার তাই না? এখন এই ফাইলটা কমপ্লিট করে দে, এখানে বসে করে দিবি। আমি বললাম, ম্যাম, এটা তো আপনার ফাইল, আমি কেন কমপ্লিট করব? আর আমি তো বলছি আমার অনেক কাজ আছে, আপনার কাজের কথা বলিনি। নীলা বলল, চুপচাপ ফাইলের কাজ কর, আর বেশি কথা বললে আমি কি করতে পারি সেটা তুই জানিস। তারপর নীলার কথা মতো আমি ফাইলে কাজ করতে লাগলাম, আর আমি একটু পর আর চোখে তাকিয়ে দেখি নীলা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি সেই দিকে তেমন গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। সে তার মতো আমাকে দেখুক, আমি আমার মতো কাজ করি। কাজ করছি, এমন সময় হঠাৎ মনে হলো পায়ের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে, আর এই কাজ একমাত্র ম্যাম ছাড়া কেউ করতে পারে না। ম্যামের দিকে তাকিয়ে দেখি ম্যাম মুচকি মুচকি হাসতেছে। আমি তো আর ম্যামকে কিছু বলতে পারবো না, তাই নিজের পাটা সরিয়ে ফেললাম। নীলা বলল, ওই পা সরালি কেন? আমি বললাম, কাজ করতে সমস্যা হচ্ছে ম্যাম, তাই। নীলা বলল, তাতে আমার কি, তুই পা দে, তোর পায়ে সুড়সুড়ি দিতে আমার খুব ভালো লাগে। আমি বললাম, ম্যাম, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না? নীলা বলল, ওই কিসের বেশি? আমি তোকে ভালোবাসি, বুঝলি, আর বিয়ে করলে তোকে করব, আর তুই হচ্ছিস আমার হবু জামাই, তাই হবু জামাইয়ের সাথে এমন দুষ্টামি করতেই পারি। আমি বললাম, ম্যাম, এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে আমি কিন্তু আপনাকে না ভালোবাসি না বিয়ে করব। নীলা বলল, তুই ভালোবাসবি নাকি বাসবি না সেটা আমার দেখার বিষয় না, তোকে তো বিয়ে আমাকেই করতে হবে, এটা মনে রাখিস। আর ফাইলের কাজ কতটুকু হলো? আমি বললাম, এই তো একটু হলেই শেষ হয়ে যাবে। নীলা বলল, তাড়াতাড়ি কর, আরেকটা দিতে হবে। আমি হা করে তাকিয়ে থাকলাম। নীলা বলল, এমন হা করে তাকিয়ে না থেকে কাজ করবে না। ম্যামের ধমক শুনে আমি কাজ করতে লাগলাম, আর নীলা মনে মনে বলতাছে, আমিও দেখি তুই এই কেবিন থেকে কি করে বাইরে যাস, আর ওই ডাইনির সাথে কি করে কথা বলিস। তারপর কিছুক্ষণের মধ্যে ফাইলটা শেষ করে নীলাকে ফাইল দিতে যাব, তখন দেখি নীলা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তার এমন তাকানোতে আমার কেন জানি লজ্জা লাগছে। তার এমন নিষ্পাপ চেহারা, কাজল কালো চোখের
কারণে তার মায়ে পড়তে আমাকে বাধ্য করছে, আমার তার এই মায়াতে পড়ে আমাকে ভুলতে বাধ্য করছে। সে যে এক সময় আমাকে দেখতে পারতো না, নানা কথা বলে অপমান করত। এইসব আমি নীলার দিকে তাকিয়ে ভাবছি। হঠাৎ টেবিলে থাকা নীলার ফোনটা বেজে উঠতে দুজনেরই ধ্যান ভাঙলো। তারপর দুইজন দুজনকে বুঝতে না দিয়ে নিজেদেরকে ঠিক করে নিলাম। এইদিকে নীলা ফোন ধরে চেয়ার থেকে উঠে একটু দূরে চলে গেল। একটু পর কথা শেষ করে নীলা আবার চেয়ারে এসে বসে পড়তে আমি ম্যামকে ফাইলটা বাড়িয়ে বললাম, এই নিন ম্যাম আপনার ফাইল। ম্যাম তাহলে আমি এখন আসি? নীলা বলল, তোকে আমি যেতে বলছি? আমি বললাম না। নীলা বলল, এই নে আরেকটা ফাইল, এটা কমপ্লিট কর। এটা শুনে তো আমি ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। নীলা বলল, কি হলো ধর। তারপর আমি ম্যামের হাত থেকে আরেকটা ফাইল নিলাম। নীলা বলল, শোন আমি একটু বাইরে যাচ্ছি, দুপুরের দিকে চলে আসবো, ততক্ষণে ফাইলটা কমপ্লিট চাই। আমি বললাম ওকে। নীলা বলল, আর শোন আমি না আসা পর্যন্ত এই কেবিনের বাইরে এক পাও দিবি না, বলে দিলাম। যা লাগে পিয়ন চাচাকে বলবি, কেমন? আমি বললাম, ম্যাম আপনি তো চলে যাবেন, আমি এখানে কাজ করাচ্ছে নিজের কেবিনে গেলে ভালো হয় না? নীলা বলল, না ভালো হয় না, যেটা বলছিস সেটা কর। আর যদি এক পাও রুমের বাইরে দিস তাহলে তোর খবর আছে। আর যারা ফাইল নিয়ে আসবে তাদের ফাইলগুলো চেক করে রেখে দিবি। এটা বলে নীলা হনহন করে চলে গেল। আর আমি মন খারাপ করে কাজ করতে লাগলাম। বস একটা বাজে খবর আছে। এসকে বলল, কি বল? তারপর ছেলেটা কানে কানে কি যেন বলল এসকে কে। এটা শুনে এসকে একটা মুচকে হাসি দিল। এসকে বলল, এটা নিয়ে তোকে ভাবতে হবে না, এটা কাজ আমি করছি, এখন শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা মালগুলো কে নিচে খবর পাইছিস? ছেলেটি বলল, না বস, সে মনে হয় অনেক চালাক, কোনো প্রমাণ রাখেনি। এসকে বলল, সেটা বললে হবে না, তাড়াতাড়ি বের কর। এইদিকে ওই মন্ত্রী পোলা আমাকে চাপ দিতেছে। ছেলেটি বলল, ওকে বস। এটা বলে ছেলেটি চলে গেল। আর এইদিকে এসকে বলছে, আমও আমার হবে, গাছও আমার হবে, কেউ কিছু করতে পারবে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। এইদিকে আমি অফিসে বসে নিজের মতো করে কাজ করছি। হঠাৎ দরজার কাছে কেউ একজন এসে বলল, আসবো ম্যাম? আমি বললাম, আসেন। রিফাত, তুই এখানে বসে কাজ করছিস কেন? আমি বললাম, এখানে বসে কাজ করছি, ম্যাম কোথাও যেন গেছে। জেরিন বলল, ও তাহলে তুই কাজ কর, আমি আসি, ম্যাম আসলে না হয় ফাইলটা ম্যামকে দিব। আমি বললাম, আরে না, আমাকে দিয়ে যা, ম্যাম আমাকে দেখতে বলেছে। আমার মুখে এমন কথা শুনে জেরিন ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, তোকে কেন বললো? আমি বললাম, আরে কেন আবার, আমি যে তার পিয়ে। জেরিন বলল, ও আচ্ছা, এই নে ফাইল। আমাকে ফাইল দিয়ে জেরিন চলে গেল। আর আমি আমার মতো কাজ করতে লাগলাম। ফাইলটা শেষ করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর হয়ে গেল। অনেক ক্ষুধাও লাগছে, বাইরেও যেতে পারছি না, কি করি? আচ্ছা ফোন টিপি, এই বলে ফোন টিপতে লাগলাম। এমন সময় জেরিন এসে বলল, দোস্ত খেতে যাবি না? আমি বললাম, না দোস্ত তুই যা, ম্যাম কেবিন থেকে বের হতে মানা করছে। জেরিন বলল, ও আচ্ছা তাহলে থাক, আমি যাই। এটা বলে জেরিন চলে গেল। আর আমি আমার মতো ফোন টিপতে লাগলাম। হঠাৎ কেবিনে কেউ ঢুকে বলল, সরি বাবু, আমার একটু দেরি হয়ে গেছে, তুমি কিছু মনে করিও না। এটা শুনে পিছন ঘুরে দেখি নীলা। আমি বললাম, আরে কি যে বলেন না আন্টি, আমি কেন কিছু মনে করব, আমি তো কাজ করছিলাম। নীলা এই কথা শুনে তার হাতে থাকা খাবারের ব্যাগটা টেবিলে রেখে আমার কলার ধরে বলল, তুই কি বললি কুত্তা? আমি বললাম, কেন আন্টি, আমি কি কিছু ভুল বললাম? নীলা বলল, ওই কুত্তা, আবার আমাকে আন্টি ডাকিস? ওই আমাকে কোন দিক দিয়ে আন্টি লাগে তোর কাছে? আমি বললাম, তো আমাকে বাচ্চা কোন দিক দিয়ে লাগে আপনার? আপনি যে আমাকে বাবু বলছেন। নীলা বলল, আরে এটা তো আমি ভালোবেসে ডাকলাম বাবু। আমি বললাম, আমিও তো আপনাকে সম্মান করে ডাকলাম আন্টি। নীলা বলল, আরেকবার যদি তুই আমাকে আন্টি ডাকিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমি বললাম, আচ্ছা ছাড়েন তো আমার কলার, আপনার ফাইল কমপ্লিট হয়ে গেছে, টেবিলে রেখে দিছি, এখন আমাকে যেতে দিন, আমার অনেক ক্ষুধা লাগছে। নীলা বলল, তোমার কোথাও যেতে হবে না, তোমার জন্য খাবার আমি নিয়ে এসেছি, এই দেখো। আমি বললাম, আমি কেন আপনার খাবার খাবো, আজব তো, আমি যাই বরং। নীলা আবার আমার কলার ধরে বলল, ওই কুত্তা, তোকে ভালোভাবে কিছু বললে তুই না করিস কেন? চুপচাপ হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়তেছি। আমি আর কিছু না বলে নীলার কথা মতো ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে। আপনাদের একটা কথা বলি, আসলে আমি চাইলে নীলার এক কথায় সব মানতে পারি, কিন্তু একটু তেরামি করি, কারণ আমার কাছে নীলার রাগী মুখটা দেখতে ভালো লাগে রাগী গলা শাসনগুলো। এই আপনারা কিন্তু বলে দিয়েন না। আমি হাত মুখ ধুয়ে আসতে দেখি টেবিলে 2 প্লেট বিরিয়ানি রাখা। আমি তো বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারছি না। নীলা বলল, কিরে হা করে তাকিয়ে না থেকে বসে খাওয়া শুরু কর। আমিও আর দেরি না করে চেয়ারে বসে খাবার খেতে শুরু করলাম। মনে মনে বললাম, মাশাআল্লাহ, খাবারটা অনেক স্বাদ হয়েছে। এইদিকে নীলা খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলছে, দেখো দেখো কত বড় রাক্ষস, আমি কত কষ্ট করে আম্মুকে বুঝিয়ে বাজিয়ে বিরিয়ানি রান্না করতে বললাম এবং নিজ হাতে করে অনেক দূর থেকে হেতের জন্য খাবার আনলাম, আর উনি আমাকে খেতে না বলে নিজে খেয়ে যাচ্ছে। এইদিকে আমি খাবার শেষ করে বললাম, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। কে রান্না করেছে? নীলা বলল, ধন্যবাদ, আমার আম্মু রান্না করেছে। আমি বললাম, ও আচ্ছা ম্যাম, আমি যাই তাহলে। নীলা বলল, ওকে যা, আর সোজা নিজের কেবিনে যাবি, এইদিকে ওইদিকে যাবি তো, তোর খবর আছে। আমি বললাম, ওকে ম্যাম।
নীলা বলল, আচ্ছা 2:30-এ রেডি থাকিস, একটা কোম্পানির সাথে মিটিং আছে। আমি বললাম, ওকে ম্যাম। এটা বলে আমি আমার কেবিনে এসে হাত ছেড়ে বাসলাম। তারপর নিজের জমে থাকা ফাইলগুলোর কাজ কমপ্লিট করতে শুরু করলাম। এইদিকে আমি যাওয়ার পর নীলা একটা মুচকে হাসি দিয়ে সিসিটিভির আগের ফুটেজগুলো দেখতে লাগলো। প্রথমে জেরিন কেবিন আসাতে মাথা গরম হয়ে গেল, পরে কথা শুনে একটা হাসি দিল। আমি কাজ করতে করতে প্রায় মিটিং এর কথা ভুলেই গেছি। হঠাৎ নীলা আমার কেবিনে এসে বলল, এই নাও গাড়ির চাবি, গাড়ি বাহির করো, মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমি নীলার থেকে চাবি নিয়ে গাড়ি বের করলাম। একটু পর নীলা এসে গাড়িতে বসলো। আমি বললাম, ম্যাম কোথায় যাব? নীলা বলল, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চলো। আমি বললাম, ওকে ম্যাম। মনে মনে আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালাচ্ছি, হঠাৎ ম্যাম জোরে চিৎকার দিয়ে বলল, এই গাড়ি থামাও। ম্যামের এমন চিৎকার শুনে বুকে মোচড় দিয়ে উঠলো, আর আমি তাড়াতাড়ি গাড়ি ব্রেক মারতে গাড়ি থেমে গেল। আমি কিছু বলতে যাব তার আগে ম্যাম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কোথাও যেন যেতে লাগলো। আমিও আর দেরি না করে গাড়ি থেকে নেমে যেই না ম্যামের পিছু নিব অমনি আমি দাঁড়িয়ে গেলাম। আর ম্যামের কাজকর্ম দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আমি দেখলাম নীলা একজন বৃদ্ধ দাদুকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। এটা দেখে আমি ভাবতেছি, আমার বিশ্বাস হচ্ছে না যে এটা নীলা। মানুষ যে এত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে সেটাই মেয়েকে না দেখলে বিশ্বাস করতাম না। যেই মেয়ে গরিবদের একদম সহ্য করতে পারতো না, সেই মেয়ে নাকি গরিব ছেলে মেয়েদের সাথে খেলা করে, সে নাকি গরিবদের সাহায্য করে। আসলে এটা নীলা নাকি নীলার ভেষ ধরে কেউ একজন এমন করছে। আমি এইসব ভাবছি, হঠাৎ নীলার ধাক্কাতে ধ্যান ভাঙলো। নীলা বলল, কি এমন ভাবছো যে আমি এতক্ষণ ডাকছিলাম কিন্তু কোনো সারা শব্দ করছো না? আমি বললাম, কই কিছু না তো ম্যাম। নীলা বলল, হয়েছে, ঢংকারা বাদ দিয়ে গাড়িতে বসে গাড়ি চালাও, এমনি দেরি হয়ে গেছে। তারপর আমি আর কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা চৌধুরী গ্রুপের অফিসে চলে আসলাম। তারপর অফিসে ঢুকতে সবাই দাঁড়িয়ে যেতে লাগলো, আর নীলা এটা দেখে কিছুটা অবাক হয়ে গেল। নীলা আমার কানে কানে বলল, তুমি দেখছো এরা কিভাবে আমরা আসতে দাঁড়িয়ে যাচ্ছে? এমন মনে হচ্ছে আমি এই কোম্পানির মালিক। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, হয়তোবা তাদের এখানে অতিথিদের এইভাবে আপ্যায়ন করে। নীলা বলল, হয়তো। তারপর মিটিং রুমের সামনে আসতে আমি দাঁড়িয়ে গেলাম। নীলা বলল, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? আমি বললাম, তো আমি দাঁড়াবো না? মিটিং রুমে আমি গিয়ে কি করব, আপনি যান। নীলা বলল, আরে গাধা, প্রেজেন্টেশন তুমি করবা, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। আমি বললাম, ম্যাম আমি কোনোভাবে না গেলে হয় না? নীলা বলল, না হয় না, চলো আমার সাথে। এটা বলে আমার হাত ধরে নীলা টান দিয়ে মিটিং রুমে নিয়ে গেল। আমরা ঢুকতে একজন দাঁড়িয়ে গেল, তার দেখা দেখি সবাই দাঁড়িয়ে গেল। নীলা নিজের জায়গায় গিয়ে বললেন, সরি স্যার, আমাদের একটু দেরি হয়ে গেল, আর আমাকে একটু ইশারা দিয়ে তার পাশে বসতে বলল। এইদিকে একজোড়া চোখ আমাকে দেখে অবাক হয়ে গেল। যখন কিছু বলতে যাবে তার আগে আমি চোখের ইশারায় মানা করলাম। আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের কোম্পানি, আর যে আমার দিকে তাকিয়ে আছে তিনি হচ্ছেন আমার দাদু আশরাফ চৌধুরী। নীলা বলল, স্যার প্রেজেন্টেশন আমার পিএ করবে। স্যার বলল, ওকে তাহলে শুরু করেন। তারপর আমি আলাদা কনফিডেন্স নিয়ে প্রেজেন্টেশন শুরু করলাম। আমি আমার শেয়ারটা দিয়ে ভালোভাবে শেষ করে ম্যামের পাশে বসলাম। নীলা বলল, বাহ বাহ, ভালো তো প্রেজেন্টেশন করলি, এখন চিন্তার বিষয় আমরা কি ডিলটা পাবো? আমি বললাম, 100% ম্যাম, একদম নিশ্চিত থাকুন। এইদিকে একের পর এক কোম্পানি তাদের মতো করে তাদের প্রেজেন্টেশন দিয়ে শেষ করলো। পরিশেষে চৌধুরী কোম্পানি আমাদের প্রজেক্টটা দিল। এতে ম্যাম অনেক খুশি হয়ে গেল। আশরাফ চৌধুরী বলল, মিস নীলা, যেহেতু আপনার পিএ প্রেজেন্টেশন করেছে সেহেতু আপনার পিএ কে আমার কেবিনে আসতে বলুন। এটা বলে আশরাফ চৌধুরী চলে গেল। এইদিকে আমি কথাটা শুনে ম্যামকে বললাম, ম্যাম আমার ভালো লাগছে না, আপনি গিয়ে স্যারের সাথে কথা বলুন, আমি গাড়ির কাছে যাচ্ছি। নীলা বলল, দেখ এটা আমার অফিস না যে যেমন খুশি তোকে তেমন করব, কিন্তু তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি কিছু একটা করে ফেলবো, তাই চুপচাপ স্যারের কেবিনে যা বলছি। আমি কথা না বাড়িয়ে আস্তে আস্তে এক পা করে স্যারের কেবিনের সামনে গেলাম। তারপর বললাম, আসবো স্যার? আরে মিস্টার রিফাত যে, আসো আসো। তারপর আমি আস্তে আস্তে রুমে গেলাম। আশরাফ চৌধুরী বলল, তা কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আশরাফ চৌধুরী বলল, কি স্যার স্যার করছিস, দাদু ডাকতে কি শরম করে? আমি বললাম, সরি স্যার, আপনার কথা বুঝতে পারলাম না। আশরাফ চৌধুরী বলল, আমার উপর এখনো রেগে আছিস বাবা? আসলে আমি বুঝতে পারিনি এমন একটা কিছু হবে। সতে হলো আমার ছেলে ছিল, আমার উচিত ছিল না তাকে বের করে দেওয়া। আমি বললাম, স্যার আপনি এসব কি বলছেন, আর আমাকে কেন ডাকলেন সেটা বলেন। আশরাফ চৌধুরী বলল, কেন মানে? আমি আর কত অফিস সামলাবো, তোর আব্বু তো ঘরে বসে আছে, এখন তুই ছাড়া কোম্পানি কে দেখবে বল? এমনিতেই এই 4 বছরে অনেক লস হয়েছে। আমি বললাম, আজব, আমি কেন আপনার অফিস সামলাবো? আপনি আপনার অফিস কিভাবে সামলাবেন সেটা আপনি জানেন। আশরাফ চৌধুরী বলল, দাদু ভাই তুই এমন করে কথা বলছিস কেন? তুই কি আমাকে ক্ষমা করতে পারিসনি? আমি বুড়ো মানুষ, একটা না হয় ভুল করছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? আমি এইবার বললাম, এই দিন তো নিজের ছেলে ভেবে আমার বাবাকে ক্ষমা করতে পারতা, কিন্তু আপনি এমনটা করেননি। আপনার জন্য আমার পুরো পরিবার অনেক কষ্টে চলাফেরা করছি, আর আপনি বলছেন মাত্র একটা ভুল। আমি এইসবের মধ্যে জড়াতে চাই না, আমাকে আমার মতো থাকতে দেন। এটা বলে দাদু কিছু বলতে যাবে তার আগে আমি কেবিন থেকে বের হয়ে গেলাম।
আমি বের হতে নীলা বলল, কিরে কি কথা হলো তোদের মাঝে? আমি ওইটা পরে বলবো, এখন চলেন এখান থেকে। এটা বলে দুইজন অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠি, গাড়ি চালাতে লাগলাম। নীলা বলল, কিরে কি বললো স্যার? আমি বললাম, বলেছে তাদের অফিসে জয়েন করতে। নীলা বলল, কি তো তুই কি বললি? আমি বলছি, সরি স্যার, আমার এই অফিসের সাথে 1 বছরের চুক্তি আছে, তার আগে পারবো না। নীলা বলল, তার মানে তুই তারপরে চলে যাবি? আমি বললাম, দেখা যাক কি হয়। নীলা বলল, দেখা যাক। আচ্ছা অফিসে আর যাবো না, গাড়ি নদীর পাড়ে নিয়ে চল, অনেকদিন ঘোরা হয়নি। আমি বললাম, ওকে বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে নদীর পাড়ে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে আমি আর নীলা ঘুরতে লাগলাম। শীতল হাওয়া বয়ে যাচ্ছে গায়ের উপর দিয়ে, আর নিজের মনের মাঝে এক অজানা অনুভূতি কাজ করছে, কারণ নিজের পছন্দের মানুষের সাথে আছে। তবে আরো ভালো লাগতো যদি হাতে হাত রেখে এই নদীর পাড়ে চলতে পারতাম। এমন সময় নীলার দিকে চেয়ে দেখি নীলাকে এই মুহূর্তে আলাদা অপরূপ সুন্দর লাগছে। বাতাসের কারণে তার মুখের সামনে চলে আসা চুলগুলো যখন নীলা তার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, সেই মুহূর্তটা দেখে আমি তার উপর আলাদাভাবে প্রেমে পড়লাম। নীলা বলল, ওই কি দেখছো অমন করে? আমি তার দিকে তাকিয়ে নিজের অজান্তেই বলে দিলাম, তোমাকে। নীলা বলল, ওমা তাই বুঝি? আচ্ছা আমাকে কেমন লাগছে? আমি বললাম, তোমাকে আজ পরীর মতো লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে মাত্র নেমে আসা একটা কালো পরী। আমার এমন কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিল। নীলা বলল, ওই রিফাত, চলো না ফুচকা খাবো। আমিও আর না করলাম না, দুইজন গিয়ে ফুচকা খেলাম। তারপর সন্ধ্যা পর্যন্ত ঘুরে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় কেউ নাই, কারণ সবাই চলে গিয়েছে দাদুর বাড়ি। আমি নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছি বিকেলে নীলার সাথে কাটানো মুহূর্তের কথা, আর মুচকি মুচকি হাসতেছি, আর নিজে নিজে বলতে লাগলাম, আচ্ছা নীলা তো আমাকে ভালোবাসে বলেছে, আমিও তো তখন নীলাকে গ্রহণ করিনি, কারণ আমার অবস্থা অন্যরকম ছিল। কিন্তু এখন হচ্ছে সমান সমান, আমি কি নীলাকে বলে দিব? এইসব ভাবতেছি, হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকাতেই দেখি নীলা ম্যাম কল দিয়েছে। আমি আর দেরি না করে কল ধরলাম। নীলা বলল, কি করো? আমি বললাম, এই তো শুয়ে আছি। আপনি? নীলা বলল, একজনের কথা ভাবি। আমি বললাম, ও তা কে সে? নীলা বলল, তোমাকে বলে কি লাভ, তুমি তো শুনবে না। আর শোনো। আমি বললাম, বলো। নীলা বলল, অফিসের বাইরে আমাকে ম্যাম ডাকবে না। আমি বললাম, তাহলে কি ডাকবো? নীলা বলে, ডাকবা। আমি বললাম, এটা কেমন করে সম্ভব ম্যাম, আমি পারবো না। নীলা বলল, তোকে পারতে হবে। আরেকবার যদি তুই আমাকে ম্যাম বলে ডাকিস, তাহলে তোকে মোবাইলে ঢুকে পিটিয়ে আসবো। দেখছেন আপনারা কি গুন্ডি মেয়ে, আমাকে নাকি মোবাইলে ঢুকে মারবে। আমি বললাম, আচ্ছা খেয়েছেন? নীলা বলল, খেয়েছি। তুমি? আমিও খেয়েছি। আচ্ছা বাই, পরে কথা বলি। নীলা বলল, ওই শোন, আর একটু কথা বলি। আমি বললাম, না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। নীলা বলল, ওকে ঘুমাও, কিন্তু যদি ফোন ওয়েটিং এ দেখি তাহলে খবর আছে। আমি বললাম, ওকে বাই। নীলা বলল, ওই শোন। আমি বললাম, আবার কি হলো? নীলা বলল, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। আমি বললাম, এইসব কি বলছেন ম্যাম? নীলা বলল, কুত্তা তুই কাল অফিসে আয় খালি। এটা বলে রেগে ফোন কেটে দিল। আর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমাকে রাগাতে আমার খুব ভালো লাগে। তারপর ঘুমিয়ে গেলাম। রাত বাজে একটা বাড়ি থেকে জোরে জোরে চিৎকার করছে একটা মেয়ে, প্লিজ তারেক, আমার এত বড় সর্বনাশ করিও না, আমরা তো বন্ধু ছিলাম, এমন সর্বনাশ করিও না। তারেক হেসে বলল, বুঝলি মিথিলা, তোকে আমি অনেক আগে থেকে চোখে চোখে রেখেছিলাম, বাট তুই হঠাৎ করে তুই প্রতিদিন আমাকে একটা মেয়ে এনে দিতি, তাই বেঁচে যাতি, কিন্তু আজ আর পারলি না। মিথিলা বলল, প্লিজ তুমি এমনটা করিও না, আমি তো তোমার সব কথা শুনতাম, তাহলে আমার সাথে এমন করছো কেন? তারেক বলল, তাহলে আজকে আরেকটু শোন, তুইও মজা নে, আমিও নিব। এটা বলে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে তারেক রহমান। আর মিথিলা জোরে জোরে চিৎকার করছে আর কান্না করছে। তারেক রহমান বলল, এই শালি চুপ কর, এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না। আর এখন মজা বুঝ, অন্য মেয়েদেরকে তো ভালোই তুলে দিতি, এখন তাদের মতো তুইও একটু মজা বুঝ। তুই হয়তো ভুলে গেছিস তারেক রহমান, যেখানে বিপদের গন্ধ পাই আমি সেখানেই চলে যাই। হঠাৎ পিছন থেকে চেনা সুর শুনে তারেক অবাক হয়ে মেয়েটাকে ছেড়ে দিল। আর মিথিলা ছাড়া পেয়ে খাটের এক কোণে গিয়ে লুকিয়ে পড়লো। তারেক বলল, জাহিদ তুই এখানে কেমনে? জাহিদ বলল, ভাবছিলাম আমি ফিরবো না, আমি না থাকাতে অন্যায় শুরু করছিস, আমাকে ফিরতে হলো। তারেক হেসে বলল, তুই একা কি করবি? এখন তুই আর সৈনিক নেই, বুঝলি? জাহিদ বলল, মামা তুমি হয়তো ভুলে গেছো, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো ভুলিনি তোর বেইমানি। তোর জন্য আমি আমার চাকরি হারাইছি, অসম্মান হতে হয়েছে তোদের জন্য। আমার কি দোষ ছিল? আমি তোদের বলেছিলাম শুধু ওই খারাপ কাজ থেকে বের হয়ে যেতে, কিন্তু তোরা উল্টো আমাকে মিথ্যা অপবাদ দিলি। এটা আমি তেমন কিছু মনে করিনি, কিন্তু তোরা যা শুরু করে দিয়েছিলি। তারেক বলল, শুধু আমার কথা কেন বলছিস? ওই যে মিথিলাও এখানে আছে। জাহিদ বলল, জানি সে এখানেই আছে। তারেক বলল, দোস্ত যা হয়েছে সব ভুলে যা, চল এখন আমরা ওই শালের সাথে দুইজন মিলে মজা করি। জাহিদ বলল, আমি খারাপ হতে পারি, কিন্তু এমন কাজ আমি কখনোই করতে পারবো না। এটা বলে জাহিদ তারেক রহমানের মাথায় বন্দুক ধরলে তারেক একটু হেসে বলল, তুই হয়তো ভুলে গেছিস তুই কার ছেলের গায়ে হাত দিতে যাচ্ছিস। জাহিদ বলল, আমি ভুলি নাই, তোর বাবা হচ্ছে মানুষের টাকা মেরে খাওয়া মন্ত্রী, আর তুই হচ্ছে তার আদরের নষ্ট ছেলে।
আমি ভাবতে পারিনি এমন একজনের সাথে আমার বন্ধুত্ব ছিল। তারেক বলল, সেটা যাই হোক, কিন্তু তুই আমার ডেরাতে এসে আমাকে মেরে যাবি এটা ভাবলি কি করে? জাহিদ বলল, তুই না আরেক বোকা, আমি এই পর্যন্ত আসছি মানে রাস্তা ক্লিয়ার করে আসছি, তাই না? এটা শুনে তারেক রহমান জাহিদ নামের ছেলেটার পায়ে পড়ে গেল। ভাই ভাই, তোর যত টাকা লাগে সব আমি দিব, কিন্তু তুই আমাকে মারিস না, প্লিজ প্লিজ। জাহিদ বলল, আমি একবার যখন ঠিক করেছি তোকে মরতে হবে মানে তোকে মরতে হবে। এই বলে তারেক রহমানের মাথায় গুলি করে দিল জাহিদ। এটা দেখে মিথিলা নামক মেয়েটা জোরে চিৎকার দিল। তখন জাহিদ তার কাছে গিয়ে বলল, কি খবর মিস মিথিলা? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য 500+ কমেন্ট করে দিও। ধন্যবাদ।